স্যার, আপনি তো দীর্ঘ প্রবাসের জীবনে বহু বিখ্যাত মানুষের সঙ্গে, বহু বিশিষ্ট মানুষের সঙ্গে আপনার আলাপ হয়েছে। তো তার মধ্যে একজন অবশ্যই বিখ্যাত তাত্ত্বিক এবং কি বলবো তাকে, দার্শনিক। দার্শনিক বলা যেতে পারে, উম, তাকে আম, অর্থনীতিবিদও বলা যেতে পারে, নোয়াম চমস্কি। তার সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে বলে শুনেছি, সেটা কি রকম সম্পর্ক? আমি যখন 1999 সালে আমার বায়োসায়েন্সের কাজকর্ম, রিসার্চ, অধ্যাপনা সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি যখন জার্নালিজম পড়তে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে চলে যাই, তখন সেই সময় আমার প্রফেসর চমস্কির সঙ্গে আমার আলাপের প্রথম সৌভাগ্য হয়েছিল। আমি ওর নাম শুনেছিলাম, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। একবার উনি কলাম্বিয়াতে বক্তৃতা দিতে এসেছিলেন, প্রফেসর নোম চমস্কি আর এডওয়ার্ড সাইদ, আচ্ছা। ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে। তো হুম। আমি তার বক্তৃতা শুনে আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কোনো ধারণাই ছিল না হুম। যে উনি কোন জাতের, কোন লেভেলের ব্যক্তিত্ব। তারপরে আমি ওর সম্বন্ধে পড়াশোনা আরম্ভ করি। তারপরে আমি নিজে যখন কলাম্বিয়াতে জার্নালিজম পড়তে যাই, তখন আমার কয়েকজন বন্ধুর সাহায্যে আমি একটা বক্তৃতা অর্গানাইজ করি আমাদের জার্নালিজমের 350 জন স্টুডেন্ট এবং টিচারদের জন্য। সেখানে ওকে প্রথমবারের মতন কলাম্বিয়া সাংবাদিকতা স্কুলে আমি ওকে ইনভাইট করে নিয়ে আসতে সক্ষম হই। এর আগে উনি কখনো বা পরেও উনি কখনো কলাম্বিয়া জার্নালিজমে বক্তৃতা দিতে আসেননি। অন্যান্য ডিপার্টমেন্টে এসছেন, কিন্তু জার্নালিজমে কখনো আসেননি। হুম। তো সেইটা, তারপর থেকে ওর সঙ্গে আমার একটা মোটামুটি একটা ঘনিষ্ঠ সম্পর্ক, মানে ঘনিষ্ঠ মানে ছাত্র শিক্ষকের হুম। হুম। সম্পর্ক গড়ে ওঠে। হুম। ছাত্র মানে শিষ্য এবং গুরু সম্পর্ক বললে হুম। বোধহয় বেশি ভালো হবে। হুম। এবং আমি তারপরে আহ, এই সেটা হলো 2000 সালের কথা। 2000 সাল থেকে 2023-24 পর্যন্ত ওর সঙ্গে আমার একটা সম্পর্ক থেকে যায়, এবং আমি বিভিন্ন জায়গাতে গিয়ে ওর সঙ্গে সাক্ষাৎকার করার আমার সুযোগ হয়। হুম। এবং এছাড়া অনলাইনেও আমি ওর সাক্ষাৎকার নিয়েছি। হুম। মোটামুটি আমার 7টা কিংবা 8টা ইন্টারভিউ নোম চমস্কির সঙ্গে আমার আছে, সেগুলো সবই ইউটিউবে পাওয়া যায়। এটা আমার জীবনের একটা, আমার মতন একজন সাধারণ মানে মানুষ, যে উত্তর কলকাতার একটা গলির থেকে উঠে আসা একটা ছেলে, হ্যাঁ, বাংলা মিডিয়ামে স্কুলে পড়া, তার কাছে এটা একটা বিরাট সৌভাগ্য। আমার মনে হতো যে আমি যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখছি, হুম। হ্যাঁ, বা আমি যেন আইনস্টাইনকে দেখছি, বা আমি যেন রবীন্দ্রনাথকে দেখছি, আমি যেন রামমোহন রায়কে দেখছি। এরকম আমার মনের ভেতর একটা অদ্ভুত একটা অনুভূতি হতো। আর সবচাইতে যেটা আমার মনে হতো, এত বড় একজন মানুষ যার কথা সারা পৃথিবীর মানুষ জানে, হুম। হ্যাঁ, মানে দার্শনিক হিসেবে, লেখক হিসেবে, বাগ্মী হিসেবে, যিনি সারা পৃথিবীতে এত বিখ্যাত, হুম। তিনি আমার মতন একজন মানে অকিঞ্চিতকর মানুষকে এত কাছে টেনে নিয়েছেন হুম। এবং এত সময় দিয়েছেন। এবং ওর মধ্যে কোনো রকম যে একটা অহংকার, ঔদ্ধত্য, এগুলো আমি কখনো দেখিনি। উনি এত একজন ডাউন টু আর্থ হুম। একজন মানুষ, একজন ব্যক্তিত্ব, এইটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আর এছাড়া ওর যে কথাবার্তাগুলো, আমি সারা পৃথিবীর রাজনীতি নিয়ে, হুম। যুদ্ধ, ব্যবসা নিয়ে, আমেরিকার যে ভয়ঙ্কর যে একটা নিপীড়নমূলক হুম। যে একটা রাজনীতি, অর্থনীতি, সামাজিক বৈষম্য, পুলিশি নির্যাতন, হুম। রেসিজম, হ্যাঁ, ইত্যাদি সব কিছু নিয়ে, এবং ভারত বাংলাদেশ নিয়েও দীর্ঘ আলোচনা ওর সঙ্গে আমি বিভিন্ন সময় করেছি। এই আপনি যেটা বললেন যে ডাউন টু আর্থ, এটা ঠিকই যে যারা মহান মানুষ হয়ে থাকেন সত্যি তাই। তারা হয়তো এই রকমই হয়ে থাকেন। তো যাই হোক, আপনি তো অনেক বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করেছেন, তো এগুলো নিয়ে জানারও লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে, আগে আপনি বলুন যে ভারতবর্ষ সম্বন্ধে ওনার কি ধারণা, বা এই নিয়ে কখনো আলোচনা করেছিলেন অনেক আপনি? অনেক আলোচনা হয়েছে। আমি যেটা বললাম যে আমার ইন্টারভিউ গুলো দেখলেই আমার মানে হুম। এরকমভাবে খুঁজলেই সবচাইতে ভালো হবে। নোম হুম। চমস্কি, হুম। পার্থ ব্যানার্জি, হুম। হুম। ইউটিউবে গিয়ে যদি কেউ আচ্ছা। খোঁজে, আচ্ছা। তাহলে অরিজিনাল ইংরেজি হুম। ইন্টারভিউ গুলো সব পাবে। হুম। তার থেকে বাংলা বই করার প্রস্তুতি চলছে, হয়তো বাহ। সামনের বইমেলাতে হুম। আমরা হয়তো একটা বই বার করতে পারবো, অনুবাদের হুম। কাজ চলছে। তো ভারত সম্পর্কে ওর যেটা মনোভাব, সেটা হচ্ছে যে এই ভারতে একটা ভয়ঙ্কর একটা অতি দক্ষিণপন্থী, উগ্রপন্থী, ধর্মান্ধ
শক্তির উত্থান, হুম। যেটা আমরা আমেরিকাতেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্পের যে উত্থান, এদের রাজনীতি তো ভীষণ সিমিলার। এরা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা গণতন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চায়, যেটা হিটলার মুসোলিনি করেছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে কাজে লাগিয়ে ক্ষমতায় এসে ওরা গণতন্ত্রকে, বিচার ব্যবস্থাকে, প্রেস ফ্রিডমকে, মানুষের ব্যক্তিগত দৈনন্দিন তাদের যে নাগরিক অধিকার, সমস্ত কিছুকে চিরকালের মতো ধ্বংস করে দিতে চেয়েছিল। এবং একটা শত্রু শ্রেণী এরা সবসময় চিহ্নিত করে, যাদের উপর সমস্ত রকমের দোষ চাপিয়ে দেওয়া যায়। হিটলার করেছিল ইহুদিদের ওপর, যে ইহুদিরা হচ্ছে এই দেশের জার্মানির সমস্ত অসহায় অবস্থার জন্য দায়ী, এবং ইহুদিদেরকে নির্যাতন করতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে। যারা দেশ থেকে পালিয়ে যাবে, বাকিদেরকে আমরা গ্যাস চেম্বারে ঢুকিয়ে শেষ করে দেবো। সেরকম ভারতে ওরা এখন মুসলমানদেরকে ওদের চিহ্নিত শত্রু বলে চিহ্নিত করেছে, এবং মুসলমানদের উপরে সমস্ত রকম নির্যাতনমূলক, নিপীড়নমূলক কাজকর্ম তারা করে চলেছে। এটা করছে। আর আরেকদিকে অর্থনীতিকে সম্পূর্ণভাবে, সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, ব্যাংক, রেলওয়ে থেকে শুরু করে সবকিছুকে চিরকালের মতন ধ্বংস করে দিয়ে সেটাকে তারা আম্বানি আদানির মতন, মানে 1% লোকেদের হাতে তারা চিরকালের মতন তুলে দিচ্ছে। সাধারণ মানুষের কোনো রকম নাগরিক অধিকার, প্রতিবাদ করার অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকার কিছুই থাকবে না। তাদের উপর নজরদারি করা হবে, গুপ্তচর বৃত্তি করা হবে। তারা কোনো রকম মানে সরকার বিরোধী কথা বললেই, বা শাসক দলের বিরুদ্ধে, বা তাদের যে সর্বময় নেতা তার বিরুদ্ধে কোনো রকম কথা বললেই তাদেরকে হাতকড়া পরিয়ে তারা অজ্ঞাত স্থানে নিয়ে চলে যাবে। এই জিনিসগুলো জার্মানিতে দেখেছি আমরা, ইটালিতে দেখেছি আমরা, এখন এই জিনিসগুলো আমরা আমেরিকায় দেখছি এবং ভারতে খুব বেশি করে দেখছি। এই নিয়ে চমস্কির সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। আর আমেরিকার যুদ্ধ ব্যবসা নিয়ে, সর্বব্যাপী সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধ ব্যবসা, সেই নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনাগুলো আমার ইন্টারভিউতে আছে। আচ্ছা, না এমনি যুদ্ধ ব্যবসা বা এই যুদ্ধ অর্থনীতি নিয়ে তো ওনার অনেক কাজ আমরা দেখেওছি এর আগেও। মানে বর্তমান বিশ্ব, এই সময়কার রাজনীতি, বর্তমান বৈশ্বিক রাজনীতির যে ব্যাপার, এই নিয়ে ওনার কি এই মুহূর্তে মহাসংকটের দিকে যাচ্ছে, এবং ওই ক্ষমতা কক্ষিগত করে নিচ্ছে শাসক শ্রেণী। আগে যেখানে আমরা বলতাম যে হ্যাভস এন্ড হ্যাভ নটস, এখন সেই হ্যাভসদের সংখ্যাটা মানে হয়তো টোটাল যে জনসংখ্যা তার মধ্যে 1%-এর 1%, কিন্তু তাদের হাতে সারা দেশের 70%, 80% অর্থ সম্পদ। মানে আমরা কল্পনাও করতে পারি না যে দেশে, ভারতের মতন একটা দেশে যেখানে লোকে এখনো রাস্তার ধারে পড়ে থাকে, ঝুপড়িতে পড়ে থাকে, সেই দেশে, যে দেশে মানুষ তাদের ছেলে মেয়েকে ভালো করে একটু খাওয়াতে পারে না, যাদের রাত্রিরে ঘুমানোর ঠিক মতন একটা জায়গা নেই, রিক্সায় ঘুমিয়ে থাকে, ঠেলাগাড়িতে ঘুমিয়ে থাকে, রাস্তার ধারে পার্কে, জঙ্গলে ঘুমিয়ে থাকে, সেখানে কিছু কিছু লোক তারা অ্যান্টিলার মতন প্রাসাদ বানিয়েছে। আর আদানির হাতে এমন টাকা যে সে এখন মোদির 10 বছরে সে পৃথিবীর দ্বিতীয় না তৃতীয় বৃহত্তম ধনীতে পরিণত হয়েছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে মার্কিন মডেলের চুঁয়ে পড়া অর্থনীতি, যেটাকে আমরা ট্রিকল ডাউন ইকোনমিক্স বলি। এইটা আমাদের দেশটাকে একেবারে গ্রাস করে নিচ্ছে। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে কি, আমরা মোটামুটি এরকম, যদিও আমি ওই রকম ভাবে কোনো প্রফেসর চমস্কিকে ওইভাবে কোনো নির্দিষ্ট বন্ধনের মধ্যে রাখতে চাই না, তবুও উনি বামপন্থী চিন্তাবিদ হিসাবে পরিচিত। তো আপনি একজন আরএসএস ব্যাকগ্রাউন্ড বা ওই সকল চূড়ান্ত দক্ষিণপন্থীর, অতি দক্ষিণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন মানুষ, পরে বিদেশে গিয়ে ওনার সঙ্গে আলাপ হলো। তো সেই জায়গায় কোনো রকম কোনো এই কি বলা যেতে পারে, ক্রাইসিস ফিল করেননি, বা কোনো এই কনফ্লিক্ট, ইডিওলজিক্যাল কনফ্লিক্ট ফিল করিনি। কারণ প্রথম কথা, আমি আরএসএস থেকে 40 বছর আগে বেরিয়ে চলে এসেছি, এবং আমি এখন বলতে গেলে তাদের বিরুদ্ধে সবচাইতে বলিষ্ঠ মানে একজন বক্তা বা লেখক। সর্বক্ষণ আমি তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এইবারে আমি হয়তো ঘোষিত বামপন্থী নই, কিন্তু আমার কাজকর্ম, আমি যে রাস্তায় নেমে ইমিগ্রেন্ট অধিকারের জন্য কাজ করেছি, বা যুদ্ধের বিরুদ্ধে কাজ করেছি আমেরিকায়, বা পরিবেশ আন্দোলনের সঙ্গে আমি যে কাজকর্ম করেছি, সেগুলো সবই সাধারণ মানুষ দেখে বলবে যে আরে তুমি তো একেবারে বামপন্থী। সুতরাং আমি নিজেকে সেই হিসেবে ভাবতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ওই বাম দক্ষিণ যে টিপিক্যাল যে দেয়াল, আমি তাতে বিশ্বাস করি না। আমার থিওরি হচ্ছে,
আমি এই নিয়ে অনেক লেখালেখি করেছি, আমার পেপার আছে, আমি স্পেনে গিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে এই পেপার পড়েছি। তাতে আমি বলেছি যে মডারেট বাম এবং উগ্র বাম বা উগ্র দক্ষিণ তারা কোনোদিনও একসাথে আসতে পারবে না, কিন্তু মডারেট বাম এবং মডারেট দক্ষিণ তাদের মধ্যে অনেক বেশি মিল, তাদের মধ্যে বিভেদ যত না বেশি, তফাৎ পার্থক্য যত না বেশি, মিল তাদের মধ্যে অনেক বেশি। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, জীবন ধারণের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে, ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে, হ্যাঁ মানে মানবাধিকারের ক্ষেত্রে, আমরা অর্থনৈতিক যে সমস্ত সমস্যা মানুষকে দৈনন্দিন আমাদেরকে যে দগ্ধ করছে, আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট করছে, যার হাত থেকে আমরা বেরোতে পারছি না, সমস্ত ব্যাপারে মডারেট বাম এবং মডারেট দক্ষিণের মধ্যে এত মিল যে তারা যদি ওই আগেকার দিনের ওই সেই টিপিক্যাল ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে ঠিক হয়েছিল যে রাজার বাঁ দিকে যারা বসবে তারা বামপন্থী আর রাজার ডান দিকে যারা বসবে তারা ডানপন্থী, ওই পার্থক্য এখনকার দিনে আর চলে না। আজকে যদি তুমি মমতা ব্যানার্জির কথা যদি ভাবো, মমতা ব্যানার্জিকে লোকে তিনি যে গরিবদের জন্য যে জনকল্যাণমূলক কাজকর্ম করেছেন, তাহলে ওই একমাত্র সিপিএম ছাড়া তার সবাই তাকে সাধুবাদ জানাবে, বিজেপি সিপিএম ছাড়া। হ্যাঁ, তাহলে তিনি কি বামপন্থী? তিনি বামপন্থী তো নন। তিনি কিন্তু ওই আগেকার দিনের পরিভাষায় হয়তো লোকে তাকে ওই বামপন্থী বক্সের মধ্যে দাগিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা বারাক ওবামা, হ্যাঁ, এই যে সমস্ত লোকেদেরকে আমরা সাম্প্রতিককালে উঠে আসতে দেখেছি একেবারে গরিব ঘর থেকে, মমতা ব্যানার্জি একেবারে হাওয়াই চুটি পরে একজন মহিলা, সে অত ভালো ইংরেজিও বলতে পারে না, আর সে অত কথার মধ্যে অত ওই টিপিক্যাল যাকে বলে সোফিস্টিকেশন, এলিটিস্ট সেটা তো নেই, যার জন্য এই তথাকথিত ভদ্রলোক শিক্ষিত বাঙালির এত রাগ। হ্যাঁ, কারণ তো জি ক্লাস, বুঝতে পেরেছো? সেরকম বারাক ওবামা গরিব ব্ল্যাকদের ফ্যামিলি থেকে উঠে এসছে, যেটা কল্পনাই করা যেত না। আমরা যখন বারাক ওবামার জন্য 2008-এ যখন আমরা কাজ করি, তখন আমরা কেউ কল্পনাও করতে পারিনি তার আগে একজন ব্ল্যাক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে। তো এইগুলো হচ্ছে, এগুলো কেবলমাত্র মুসলিম লিঙ্ক, তার মধ্যে আবার মুসলিম লিঙ্ক। তো সুতরাং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদেরকে দেখায় যে কেবলমাত্র বামপন্থীদের ভোটে তো বারাক ওবামা প্রেসিডেন্ট হননি, তিনি ও মডারেট দক্ষিণকেও কাছে টেনে আনতে সক্ষম হয়েছিলেন, তাদের হয়েও কথা বলেছিলেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো কেবলমাত্র বামপন্থীদের ভোটে তো নির্বাচিত হননি, বরঞ্চ বামপন্থীরা তার বিরোধিতাই করে আসছে। তিনি মডারেট যারা ওই সোকল্ড রাইট, হ্যাঁ, তাদেরকেও তিনি সমানভাবে তাদের সমস্যার কথা বলেছেন, তাদেরকে টেনে আনতে সক্ষম হয়েছেন। সুতরাং এই জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যে এই যে ঘটনাগুলো ঘটছে, এর থেকে আমার কথা হচ্ছে, এবং এই নিয়ে আমি চমস্কির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি, উনি বলছেন যে এটা যদি করতে কখনো পারা যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু করা কি এত সহজ হবে? কারণ আমাদের মাথার মধ্যে কতগুলো সেট ধারণা আছে, লেফটিস্ট, রাইটিস্ট, বামপন্থী, দক্ষিণপন্থী, কিন্তু আজকের পৃথিবীতে কেবলমাত্র ফার রাইট আর ফার লেফটকে বাদ দিলে সাধারণ মানুষের সমস্যা এক, এবং তারা যদি একসঙ্গে এসে কাজ করতে পারে তাহলে তারা ওই উগ্র বাম উগ্র দক্ষিণকে পরাজিত করতে পারে, এবং সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে করতে তাদের নিজেদের মধ্যে একটা মিলের বা কোয়ালিশনের কমন প্ল্যাটফর্মে এসে একসঙ্গে কাজ করার সুযোগ বা সম্ভাবনাটা 1000 গুণ বেড়ে যেতে পারে, এবং তারা একটা সত্যিকারের একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যারা ভবিষ্যতে ওই আদানি আম্বানি ক্লাস ওদেরকে পরাজিত করতে, রাজনৈতিকভাবে তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। এই কথাটা আমি চমস্কির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। যাই হোক, প্রফেসর, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের যিনি সিপিএম নেতা এবং শেষ মুখ্যমন্ত্রী, তিনি তিনি খুব কথায় কথায় নোয়াম চমস্কির মানে ভক্ত হিসেবে তার মানে বয়ান থেকে বেরিয়ে এসছে, কিন্তু নোয়াম চমস্কির আমাদের ইন্ডিয়ার যে এই লেফট আন্দোলন, এ সম্বন্ধে ওনার কি ধারণা? নোয়াম চমস্কির সঙ্গে আমি অনেক আলোচনা যেরকম করেছি, আবার তার নিজের যে সমস্ত হাজার আলোচনা বিভিন্ন বইতে রাখা আছে বা ইউটিউবে রাখা আছে, হ্যাঁ, তাতে গেলেই দেখতে পাওয়া যায় যে চমস্কি কিন্তু ওই হার্ডকোর লেফটকে কখনো সমর্থন করেনি। হার্ডকোর লেফট যাকে বলে, যেমন চমস্কি স্ট্যালিনকে, লেনিনকে বিরাটভাবে সমালোচনা করেছেন বিভিন্ন সময়। হ্যাঁ, উনি হয়তো ওই যেটা বললাম যে সাধারণ পরিভাষায় তাকে হয়তো লেফটিস্ট ইন্টেলেকচুয়ালি বলা হবে, কিন্তু তিনি কিন্তু ওই টিপিক্যাল যে একেবারে যাকে ইংরেজিতে বলে ডাই হার্ড লেফট, উনি কিন্তু মোটেই তা নন। এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে লেফটিস্ট পার্টিগুলো তারা
ফার লেফট হুম। যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, হুম। উনি কিন্তু তার বিরুদ্ধে চিরকালই কথা বলে এসেছেন। যাই হোক, আপনার সঙ্গে নম চমস্কির ব্যাপারে অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু জানতে পারলাম। শেষ করব ওই কথাটা দিয়েই, যেটা আপনি বললেন প্রফেসর চমস্কির ভাষায়, যে এগুলো ভাবা যায়, বলা যায়, কিন্তু করাটা কতটা প্র্যাকটিক্যাল, মানে সেইটা নিয়ে বিস্তর আলোচনার জায়গা রয়েছে এবং কাজ করার জায়গা হ্যাঁ, রয়েছে। কিন্তু একটা থিওরি তো থাকতেই হবে, থিওরি থাকতেই হবে। আমাদের এখানে মুশকিল হচ্ছে, আমাদের এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের কোনো ডক্ট্রিন নেই, আমাদের সামনে কোনো সেরকম কোনো ব্লু প্রিন্ট নেই, যার জন্যে এই বিজেপি আরএসএস এর মতো একটা ভয়ঙ্কর ডক্ট্রিনেটেড একটা পার্টি, তাদের সঙ্গে একদিকে লড়াটা খুব কঠিন, কারণ তারা কিন্তু ব্যক্তির জন্য লড়ছে না, তারা তাদের আদর্শের জন্য লড়ছে। তারা কেয়ার করে না, যে তারা বলছে আজকে মোদি প্রাইম মিনিস্টার আছে, ঠিক আছে, কালকে আমরা অন্য একজনকে প্রাইম মিনিস্টার করে দেবো, কিন্তু আমাদের আদর্শ হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। তারা করে যাবে। হ্যাঁ, আমাদের বামপন্থী দলগুলো নানা রকম পলিটিক্যাল ডক্ট্রিন আছে, তাদের নানা রকম ডগমা আইডিওলজি আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে আমরা যেটা মনে করছি, যে বিজেপি আরএসএস এর মতন একটা হিংস্র, একটা ভয়ঙ্কর, একটা ফ্যাসিস্ট হিটলারপন্থী দলকে এবং তাদের মেন্টর আরএসএস, যারা পেছন থেকে আসল কাজটা করে যাচ্ছে, তাদেরকে যদি পরাজিত করতে হয়, তাহলে আমাদের সামনে ভবিষ্যতের জন্য একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্লুপ্রিন্ট খুব দরকার আছে, যেটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। হয়তো চমস্কির মতন মানুষ আমাদেরকে সেই পথ নির্দেশটা দিতে পারে। আরেকটা প্রশ্ন আমি করব, সে প্রশ্নটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে আলট্রা লেফট এবং আলট্রা রাইট ছাড়া আর সবারই কিন্তু কাছাকাছি এসে একসাথে কাজ করার সুযোগ আছে বা করা উচিত, আমার তাই মনে হয়। কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে বিশেষ করে সিপিএম যেভাবে মমতা বিরোধিতা করে যাচ্ছে, একেবারে মানে তারা চায় যে বিজেপি ক্ষমতায় আসুক, ও মানে এদেরকে ইয়ে করা হোক, মানে এসে মমতাকে অপসারিত করা হোক। হ্যাঁ, মানে এতটাই তারা উগ্র। হ্যাঁ, তো সুতরাং আপনি মানে আপনার কাছে একটা অনুরোধ রইল যে আপনি দেশে ফিরে গিয়ে চমস্কির সঙ্গে এই বিষয়টা আলোচনা করবেন, যে এই যে প্রবলেমটা, সেখানে যদি সিপিএম এর উদ্দেশ্যে উনি কোনো একটা মেসেজ দেন যে তোমাদের সিপিএম এর মমতার সঙ্গে, যদিও অমর্ত্য সেন দিয়েছিলেন, অমর্ত্য সেনের কথা এরা ফুৎকারে উড়িয়ে দিয়েছে, আমরা এটা জানি, কিন্তু যদি চমস্কিকে মানে দেন, হ্যাঁ, তাহলে পরে আমার মনে হয় সেটা একটু এদের উপর চাপ সৃষ্টি হতো। আমি চমস্কিকে সিপিএম এর অত্যাচারের কথা অনেক বিভিন্নভাবে আমি বলেছি। হ্যাঁ, উনি আগে যখন এখানে এসেছিলেন কলকাতায় বক্তৃতা দিতে, তখন উনি এগুলো জানতেন না, আর ওকে তো বামপন্থী দলগুলো থেকে নিয়ে এসেছিল, তো ফলে উনি ঠিক এগুলো অত ভালো, দূরে বসে ঠিক অত বোঝা যায় না। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাজ্যে কি হচ্ছে সেটা তো আর বাইরে থেকে সবার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু আমি ওকে বলার চেষ্টা করেছি। এখানে মুশকিলটা হচ্ছে, এরা সিপিএম একটা পলিটিক্যাল সুইসাইডের রাস্তায় যাচ্ছে। সিপিএম যেটা চাইছে যে মমতাকে আগে টেনে নামা, তারপরে আমরা বিজেপিকে বুঝে নেব, কিন্তু ওরা বুঝতে পারছে না যে আজকে যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি পড়ে যায়, তাহলে কিন্তু সিপিএম কোনোদিনও ক্ষমতায় আসবে না, ক্ষমতায় আসবে বিজেপি। এবং বিজেপি প্রথমেই এসে যেটা করবে, কমিউনিস্ট পার্টির যে অফিসগুলো কলকাতায় এখনো দিব্যি বেঁচে পড়তে আছে, লাল ঝান্ডা উঠছে, ওগুলোকে বুলডোজার দিয়ে প্রথমে একদম ধ্বংস করে দেবে।